বারবার তারিখ দিয়েও খুলছে না জুলাই স্মৃতিঘর। অন্যদিকে জাদুঘরে খরচ হওয়া টাকা নিয়ে উঠেছে প্রশ্ন। অনুসন্ধানে দেখা যায় ভুয়া বিল ভাউচার বানিয়ে গায়েবী প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে উত্তোলন করা হয়েছে নির্মাণ খরচের টাকা। প্রামাণ্যচিত্র তৈরিতে খরচ করা টাকা নিয়েও আছে প্রশ্ন। জুলাই যোদ্ধাদের প্রশ্ন, আবেগ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে যারা দুর্নীতি করেছে তাদের কি বিচার হবে না? সুমন তানভীরের প্রতিবেদন। জুলাই স্মৃতি জাদুঘর এ এক আবেগের প্রতিষ্ঠান। স্বৈরাচারী শেখ হাসিনার বাসভবনকে স্মৃতিচিহ্ন হিসেবে ধরে রাখতে এটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বাজেট নির্ধারণ করা হয় ১১১ কোটি টাকা। জাতীয় জাদুঘরের নিজস্ব তহবিল থেকেও খরচ দেখানো হয়েছে ২০ কোটি টাকার ওপরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো রকম কোনো ভবন নির্মাণ ছাড়াই এত টাকা খরচ করা হলো কোথায়? জুলাই স্মৃতি জাদুঘরে বড় মাপের কাজ বলতে ১০০টি ডামি কবর আর ভাস্কর্য নির্মাণ, সঙ্গে করা হয়েছে অভ্যন্তরীণ কিছু সাজসজ্জাও। ১৯টি প্রামাণ্যচিত্রও বানানো হয়েছে। এই প্রামাণ্যচিত্র থেকেই শুরু করা যাক অনুসন্ধান। এটা তো মুক্তাপাড়া স্টেডিয়াম, ঠিক আছে। কাগজ বলছে ১৯টি প্রামাণ্যচিত্র বানানোর জন্য ৫ কোটি ২৩ লাখ টাকা চুক্তিতে মিনহাজ স্টেট ইন্টারন্যাশনালকে কাজ দেয় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। মাথা দ্বিতীয় অপারেশনের পরে ওর মাথা এক সাইড ড্যামেজ হয়েছে, ডাক্তাররা বলছে। ইন্টারভিউ নির্ভর দুই একটি লম্বা ডকুমেন্টারি বাদে মাত্র ৪-৫ মিনিটের প্রতিটি প্রামাণ্যচিত্রে খরচ করা হয়েছে ২৭ লাখ টাকার ওপরে। কিভাবে সম্ভব? বিষয়টি পরিষ্কার হতে মিনহাজ স্টেট ইন্টারন্যাশনালকে খুঁজতে থাকি আমরা। চুক্তিপত্রে দেওয়া মুগদার ঠিকানায় গিয়ে পিলে চমকে ওঠার অবস্থা। পুরো মার্কেটটি অটোরিকশা বেচা বিক্রির হাব বললে খুব বেশি ভুল হবে না। কিসের দোকান? ব্যাটারি চালিত অটোরিকশা ও দেশীয় রিকশার মোটর। হ্যাঁ, এগুলো বানায়? হ্যাঁ, এগুলো বানাই। যে ঠিকানাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এই দোকান। যে দোকানে আসে আমরা দেখছি যে এই দোকান মূলত অটোরিকশার ব্যবসা করে এবং এই মার্কেটের অনেকের সঙ্গেই আমরা কথা বললাম। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই দোকানটি শুধু অটোরিকশাই বিক্রি করে থাকে। পরে এই দোকান মালিককে খুঁজে বের করি আমরা। জানান গত ১৫ বছর ধরে ওই দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছেন তিনি। ৭০ মুক্তাপাড়া স্টেডিয়াম মার্কেট, ঢাকা। মেসার্স মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এই ঠিকানাতে ব্যবহার। এরকম কোনো প্রতিষ্ঠান কি এখানে ছিল কোনোদিন? না, এটা তো আমারই ছিল, আমি 3 মাস আগে ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে অটো পার্টস। এই যে অটো, এখনো অটো পার্টস রাখা আছে গোডাউনে। 15 বছর, প্রায় 13 বছর এরকম। টোটালটাই অটো মার্কেট। এবার একটু আপ্যায়ন খরচের নামে যে কোটি টাকার বিল করা হয়েছে সেসব কাগজগুলো খতিয়ে দেখতে চাই। বেশ কিছু কাগজেই জুলাই যোদ্ধাদের দুপুরের খাওয়া বাবদ হাজার হাজার টাকা খরচের বিল। আদতে স্মৃতি জাদুঘরে কাজ করা স্বেচ্ছাসেবকরা খায় কোথায়? আপনাদের খাওয়া দাওয়া কি হয় ভাই? খাওয়া দাওয়া আমি বাড়ি থেকে খাই। এখান থেকে খাওয়ায় না? এখান থেকে আবার না। দুপুরে রাতে কোনো খাবার দেয় না? না না। খাওয়া দাওয়া কি নিজের দায়িত্বে খান না ওটা অন্তত ওনারা দেখে? যারা জাদুঘর থেকে পেছনে আসছে ওদের কি দুপুরে খাবার? আপনি যে 2 মাস ওখানে কাজ করেছেন, 2 মাস লাঞ্চ কিংবা এই ব্রেকফাস্ট এগুলো কি আপনাদের অফিস থেকে দিত না আপনারা বাসা থেকে নিয়ে যেতেন? আপনার চাহিদাপত্র অনুযায়ী এই খাবারগুলো দেওয়া হয়েছে, আপনি জানতেন না এগুলো? না, এগুলো না জানার তো কোনো কারণ নাই। যেমন এগুলো সবই আসলে আপনার ধরেন চিফ কিউরেটর এবং যারা সিনিয়র আছেন ওনাদের ডিসিশনে হয়েছে। ওকে, তাহলে এই যে বিল করা হলো সেই খাবার গেল কোথায়? যেখান থেকে খাবার কেনা হয়েছে সেই রেস্টুরেন্টটিকে খোঁজার পালা। খাবার সরবরাহ করা বেশ কিছু বিলের কাগজ দেখিয়ে রেস্টুরেন্টটির ওই তারিখের বিলগুলো দেখতে চাই আমরা। প্রায় প্রত্যেকটি বিলের সঙ্গে পার্থক্য আকাশ পাতাল। 2 গুণ 3 গুণ বিল দেখিয়েছে স্মৃতি জাদুঘর। আপনাদের এই যে এই ডেটটাতে আমি আপনাকে দেখালাম, কত টাকা বিল হয়েছিল আর আপনি কত টাকা দেখলেন আসলে? এটা যে আমরা আসলে এখানে যেটা আমাদের লেজারের সহকারে ওনারা যেটা বাকি নেন, সে বাকিতে আমরা দেখলাম যে 24,320 টাকা একটা, আরেকটা হলো 27,000 টাকা। যেটা আসলে আমরা আমাদের এখানে লেজার শো করছে সেটাই আমি আপনার তথ্য আপনাকে দিচ্ছি। ওনারা যে কাগজটা আমি দেখাচ্ছি সেখানে কি ওনাদের, আচ্ছা, ওনাদের সাথে যেটা আপনি দেখাইছেন সেটার সাথে এটা মিলছে না। লেজারের
জায়গায় দেখাচ্ছে 24,000, ওখানে দেখাচ্ছে 48,000। হ্যাঁ, এখন আসলে এটার জন্য ওনারা নিজেরা বলতে পারবেন। শুধু তাই নয়, টাকাগুলো যে ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে সেই ব্যাংকে রেস্টুরেন্টটির কোনো অ্যাকাউন্টই নেই। যে অ্যাকাউন্টটাই আমাদের না, যে অ্যাকাউন্টটা এটা আমাদের, ওইটা আসলে ওনারাই ভালো তথ্য দিতে পারবেন। আমরা যেটা আমাদের কাছে লেজারে আসছিল সেটা আমরা আপনাদের তথ্যটা দিচ্ছি। সঙ্গে এটার কোনো মিল নেই। এটার সাথে মিল দেখছি না আর কি, সেটা আপনিও দেখছেন আমিও দেখছি আর কি। স্মৃতি জাদুঘরের নামে টাকা তছরূপ কতটা সহজ, এই সাদা কাগজেও যার প্রমাণ মেলে। ভলেন্টিয়ারদের টাকা দেওয়ার কথা বলে গত 16 মার্চ এমন সাদা কাগজে সই করে জাদুঘরের তহবিল থেকে 15 লাখ টাকা উঠিয়ে নেন প্রতিষ্ঠানটির ডিজির পিএস তৌসিফুর রহমান। তবে ভলেন্টিয়াররা জানান কখনোই তারা কোনো টাকা পাননি। 15 লাখ টাকার মতো তোলা হয়েছে, আপনাদের দিয়েছে বলছে। আপনারা কি কোনো টাকা পেয়েছেন, কোনো বড় অ্যামাউন্টের কোনো টাকা এর মধ্যে ঈদের আগে পরে? বেতন হিসেবে করা সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ দিয়ে এরকম কোনো কিছু না। গত 2 মাসে নট এ সিঙ্গেল পয়সা, এর কোনো কিছুই নেই। এছাড়া বিভিন্ন খাবার স্লিপে 70 থেকে 100 জন স্বেচ্ছাসেবকের যে সংখ্যা দেখিয়েছে কর্তৃপক্ষ, সেগুলোও যাচাই করেছি আমরা। বিভিন্ন সময়ের হাজিরা খাতায় মেলেনি 20-30 জনের বেশি নাম। স্মৃতি জাদুঘরের সামনে দাঁড়িয়েও মেলেনি খুব বেশি মানুষের ভেতরে ঢোকার চিত্র। কোথায় কাজ করেন আপনি? না, আমি এখন কথা বলতে রাজি না। স্মৃতি জাদুঘরে আছেন কিনা আপনি? জাদুঘরটি ঘিরে যে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে তা নিয়েও রয়েছে 9-6। প্রায় 64 লাখ টাকা খরচ দেখিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ, অথচ গণপূর্ত বলছে এটির সম্পূর্ণ নির্মাণ কাজ হয়েছে তাদের অর্থায়নে। বাউন্ডারির যে কাজটা করা হয়েছে ওইটা কি আপনারা করেছেন? আমরা করছি। এখানেই শেষ নয়, কোন রকম চুক্তিপত্র ছাড়াই স্মৃতি জাদুঘরের ভেতরে যত ভাস্কর্য রয়েছে তার বেশিরভাগই নির্মাণ করেছে তেজস হাওলাদারের মাটি স্টুডিও। অথচ খাতা কলমে কাজটি করার কথা এইচকে ইন্টারন্যাশনাল নামে আরেক প্রতিষ্ঠানের। ক্রয়বিধি না মেনে নকশা প্রণয়নের কাজও দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানকে, সেখানে পরামর্শক হিসেবে কাজ করেন খোদ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি মেরিনা তাবাচ্ছুম। কখন কথা হয়েছে স্যারের সাথে? এসব বিষয় জানতে এবার যেতে হবে জাদুঘরের মহাপরিচালকের কাছে। এই পদটিতে বসার ন্যূনতম যোগ্যতা যুগ্ম সচিব, কিন্তু বিশেষ আশীর্বাদে একজন ফটোগ্রাফারকে এখানে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। অসঙ্গতিগুলো তুলে ধরতেই উল্টো সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। আপনি 10টা প্রশ্ন 71 টিভি থেকে আবার 71 টিভির প্যাডে দেন, আমি আমার জাতীয় জাদুঘরের প্যাডে 10টা প্রশ্নের উত্তর দিই। আর কি বলবো, আপনি এত বাচ্চাদের মতো বুঝাই বলতেছি আপনাকে। প্যাডের কথা বলছেন না, যে আমি 71-এর প্যাডে আপনাকে প্রশ্ন করবো আর আপনি আপনার প্যাডে দিবেন। এই যে কাগজটা আমার সামনে আছে, এখানে 15 লাখ টাকা আপনার পিএস নিয়েছে আপনার জাদুঘরের ফান্ড থেকে জুলাই যোদ্ধাদের দেওয়ার জন্য গত মার্চ মাসে। শুধুমাত্র একটা সাদা কাগজে সিগনেচার করে এই টাকা জুলাই জাদুঘরের যোদ্ধাদের দেওয়ার কোনো সুযোগই নাই। এই জন্যই তো নিছেন। এই যে এখানে আমার কাছে কাগজ তো। তবে লিখিত উত্তরে বেশ কিছু ব্যাখ্যা দেন তিনি। দাবি করেন নিয়মের বাইরে কোনো কাজ করেননি তারা। এসব অসঙ্গতি নিয়ে তাই এবার গন্তব্য সংস্কৃতি মন্ত্রণালয়ে। অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া এসব দুর্নীতির বিষয়ে কতটা জানেন মন্ত্রী, তবে তার দপ্তরে গিয়েও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেননি তদন্তের কোনো আশ্বাসও। আমরা নিউজে বলতে পারি কিনা যে মিনিস্ট্রি বিষয়গুলো নিয়ে তদন্ত করছে, এটা বলতে পারি। তবে জুলাই যোদ্ধাদের আশা জাদুঘরটি উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তদন্ত শুরু হবে এসব অসঙ্গতির, উন্মোচিত হবে দুর্নীতিবাজদের চেহারা। সুমন তানভীর, 71, ঢাকা। বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত টাকা দাবি ও অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি আজ রাজধানীর শান্তিনগরে ক্লিনিং ডে কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন। প্রশাসক জানান, দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডে জরিপে প্রায় 65% বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মশা নিধনে নতুন ওষুধ ও লার্ভা নাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। বাড়ি থেকে আমাদের যে সমস্ত যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যারা টেন্ডার নিয়েছেন, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না। যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তারা জবরদস্তি করছে,
তারা নিয়মিত নিচ্ছে না, তাহলে আগামী টেন্ডার আমরা আর এইভাবে এই প্রসেসে আমরা কোনো টেন্ডার করব না। 100-এর মধ্যে 60% বাড়িতে আমরা ডেঙ্গু লার্ভা পেয়েছি। কাজে জনগণকে আমরা সচেতন হতে বলেছি কোনোভাবেই যাতে 3 দিনের বেশি কোনো বাড়িতে পানি জমে না থাকে, ড্রেনের পানি জমে না থাকে। আমরা নগর থেকে চেষ্টা করছি, পাশাপাশি আরেকটা নতুন ঔষধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, ট্যাবলেট। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে গতকাল দিনভর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে আজ ভোর 5টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের সভাপতি পদে শিবা শানু 243 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে 237 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। মোট 573 জন ভোটারের মধ্যে 480 জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে 17টি। বিদ্যুৎ সংকটের কারণে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে রাখা কাঁচা চামড়ার মান খারাপ হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রচণ্ড গরমে একদিকে চামড়া নষ্ট হচ্ছে, অন্যদিকে গোডাউনে আলো না থাকায় ঠিকঠাক বেচাকেনাও করা যাচ্ছে না। এবার কোরবানির পর দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের 30টির বেশি জেলা থেকে লবণযুক্ত চামড়া এই মোকামে বিক্রির জন্য আনা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে গুদামে। বুলবুল আহমেদের প্রতিবেদন। দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 34 জেলার লবণযুক্ত চামড়া বিক্রির জন্য আনা হয়েছে নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মোকামে। কিন্তু অতিরিক্ত গরম আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে পচে নষ্ট হচ্ছে চামড়া। এরই মধ্যে ছাগল এবং ভেড়ার 10,000 পিস চামড়া ফেলে দিয়েছেন ব্যবসায়ীরা। চামড়া এগুলো আমরা টাকা দিয়ে কিনছি, এই বিদ্যুৎ না থাকার কারণে এগুলো পচে গেছে এবং এগুলো আমরা ফেলে দিছি। চামড়া পচে যাচ্ছে গরমে, বিদ্যুৎ নাই তো, এখানে নাটোরে কোনো বিদ্যুৎ নাই তো। আমাদের ডিসি সাহেব মহোদয় বলেছিলেন পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ 1 মাস অন্তপক্ষে চামড়া বাজারে দেওয়ার জন্য, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা যে জিনিসটা পাচ্ছি না। ব্যবসায়ী আর ট্যানারি প্রতিনিধিরা জানান, গুদামগুলোতে অন্ধকার থাকার কারণে মান চিহ্নিত করে চামড়া কেনা যাচ্ছে না। আর চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদের পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি পল্লী বিদ্যুৎ সমিতি। ডিসি সাহেব এবং সবাই মিলে, বিদ্যুতের লোকজন মিলে সবাই বলছিল যে আমাদের 1 মাস কোনো প্রকারে কারেন্ট যাবে না, বিদ্যুৎ যাবে না। এখন বিদ্যুৎ তো আমাদেরকে এখানে থাকেই না। অন্ধকারে কেউ মাল দেখতে চায় না, আর অন্ধকারে চামড়া যাচাইটা হয়ও না। এখন যে আমাদের পরিস্থিতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দায়ভার কে বহন করবে? জানি না পল্লী বিদ্যুৎ এরকম কেন করছে, জানার পরও যে চামড়া পচনশীল চামড়া, এদের বহু চামড়া পচে গেছে, যেমন ভেড়ার চামড়া। এদিকে চামড়া মোকামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক। যেটা বিদ্যুৎ দিচ্ছে 20 ঘন্টার উপরে বিদ্যুৎ পাচ্ছে ওনারা, কিন্তু 5-6 ঘন্টা পাচ্ছে, 20 ঘন্টা পাচ্ছে না, এটা সত্য। বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। এবছর 10 থেকে 12 লাখ পিস চামড়া নাটোরের চক বৈদ্যনাথ মোকাম থেকে সংগ্রহের আশা করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। 4 দশক ধরে ঢাকার ধামরায়ে অযত্নে পড়ে আছে 300 কোটি টাকায় নির্মিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশাল অবকাঠামো। ক্যান্সারে মৃত্যু হওয়া বাবার ইচ্ছায় জনসেবার উদ্দেশ্যে হাসপাতাল নির্মাণ শুরু করেছিলেন শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল, কিন্তু টাকার অভাবে থেমে যায় কাজ। এখন মেডিকেলটি চালুর দাবি এলাকাবাসীর। রাসেল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ধামরায়ে 16 একরের বিশাল এই ক্যাম্পাসে হওয়ার কথা ছিল আধুনিক একটি হাসপাতাল। নির্মাণ করা হয় চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, দৃষ্টিনন্দন মসজিদ ও পুকুর। স্বপ্ন ছিল স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে সাধারণ মানুষকে, কিন্তু টানা 20 বছর কাজের পর আর্থিক সংকটে থেমে যায় নির্মাণ কাজ। শিল্পপতি ইউনুস খান ক্যান্সারে মারা যাওয়ার আগে সন্তানদের একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। বাবার ইচ্ছায় 1985 সালে হাসপাতালের কাজ শুরু করেন খান মোহাম্মদ ইকবাল।
2017 সালে খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই পরিত্যক্ত ক্যাম্পাস হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডা। এখন এই পরিত্যক্ত অবস্থার কারণে এই জায়গাগুলোতে বিভিন্ন এলাকার মাদকসেবীরা এখানে এসে দেখলাম মানে মাদক খাওয়ার একটা আড্ডাখানায় রূপান্তরিত হয়েছে। আমরা অনেক মেডিকেল কলেজ হাসপাতালও দেখছি, কিন্তু সেই তুলনায় এই হাসপাতালটা তার চেয়ে বড়। এইখানে যদি এই হসপিটালটা চালু থাকতো তাহলে শুধু ধামরাই না, সারা বাংলাদেশের মানুষ এখানে সেবা নিতে পারতো। বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিশাল একটা প্রজেক্ট, এত টাকার একটা প্রজেক্ট বা বিশাল একটা মহৎ কাজ, এই প্রজেক্টটা হচ্ছে অতি দ্রুত মানে সচল করার জন্য। মেডিকেল কলেজ আছে, এটার ভিতরে একটা মসজিদ আছে, মসজিদটা চালু করলে আমাদের পক্ষে খুব ভালো হয়। মালিক পক্ষ বলছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা হাসপাতালের কাজ সম্পূর্ণ করতে চান। খান মোহাম্মদ ইকবাল উনি মারা যাওয়ার পরে জিনিসটা একটু অভিভাবকহীন হয়ে গেছে। যদি এটা করার জন্য কেউ উদ্যোগ প্রকাশ করে তাহলে পরে মোটামুটি ভাবে সে করতে পারবে। সেই ধরনের লোকের সাথে লোকেশনটা হয় নাই বিধায় এখনো করা হয় নাই। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, হাসপাতালটির উদ্যোক্তা পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে ব্যাপারে খোঁজখবর নিয়েছি, তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি আমরা। যদি সরকারিভাবে কোনো কিছু করা যায় তবে সেক্ষেত্রে আগে এটা যেহেতু ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তি পর্যায়ে নির্মাণের চেষ্টা করেছিলেন, তারা যদি সম্মতি দেয় তাহলে আমরা এটা সরকারকে অ্যাপ্রোচ করব। এলাকার পিন্টু হাজং, ৭১। যমুনার ভাঙনের কবলে পড়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের চরাঞ্চলের 4 গ্রামে এই ভাঙনের প্রকোপ বেশি। গত কয়েকদিনের টানা ভাঙনে শত শত বিঘা ফসলি জমি নদীতে মিশে গেছে। হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। সংবাদদাতা মুমিনুল ইসলাম কিসমতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ ধরে বেড়েছে যমুনার পানি, তারপর কিছুটা কমেছে। পানি বৃদ্ধি আগের চেয়ে কমলেও এখন বেড়েছে ভাঙন। জামালপুরের সরিষাবাড়ির পিংনা ইউনিয়নেই ভাঙন বেশি। নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া ও কাঁঠালতলা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই ভাঙনে। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও বেশ কিছু পরিবারের ভিটেমাটি নদী গর্ভে তলিয়ে গেছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়ি। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবার দাবি তুলেছেন ভুক্তভোগীরা। গত 15 দিনের মধ্যে মনে করেন যে 2 বিঘা সম্পদ গেছে গা, আরো মনে করেন যে যাওয়া আছে, ভাঙতেছি। 10 বার বাড়ি ভাঙছি, আবার এই আবার যে নদী যে আবার যে নদী যে কাছে আসলো, আমি কেবল হইরে আমি কেবল চলবো এখন সলবল নিয়ে। জোরজমা ব্যাপারে আবার বসত করে কিছু বাঁচি, সেই জোরজমা যদি ভেঙে যায় তাহলে আমার বাঁচার পথ আছে। আমাদের বাপদাদার সম্পদ, বাপদাদার ভিটা এই মাটি, এই মাটি চলে গেলে আমাদের এই দুঃখের সীমা নেই। আমরা আসলে সরকারের কাছে কোনো অনুদান চাই না, আমরা চাই এই নদীটা শাসন হোক, নদী সুন্দর একটা খনন কাজের মাধ্যমে একটা গতি নির্ধারণ করা হোক, যাতে আমরা আমাদের বাপদাদার ভিটায় দীর্ঘ যাবৎ বসবাস করে খেতে পারি, থাকতে পারি। ভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা অতি শীঘ্রই যাতে ভাঙন রোধ করা যায় সেই উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করবো এবং জিও ব্যাগ সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করব। উপজেলার চরাঞ্চলের 4 গ্রামে 10 থেকে 12 হাজার মানুষ বসবাস করেন। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।